প্রিয় দর্শক, আমি ডক্টর আমিনুল ইসলাম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রতিদিনকার শোতে। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি ভাগার মিডিয়া। আপনারা নিশ্চয়ই অবাক হবেন যে কেন আমি বাংলাদেশি মিডিয়াকে ভাগার বলছি, কিংবা এই ভাগাড়ের অর্থ কি। ভাগাড়ের অর্থ বোধহয় আপনারা সবাই জানেন, কারণ এটা হচ্ছে একটা ডাম্পিং গ্রাউন্ড অথবা গার্বেজ, যেখানে আমরা ময়লা ফেলাই, কিংবা ডাম্পিং গ্রাউন্ড, তাই তো? এখন কেন আমি বাংলাদেশের মিডিয়াকে ভাগার বলছি সেটা আমি আপনাদেরকে দুটো উদাহরণ, অতি সম্প্রতি ঘটে যাওয়া দুটো উদাহরণ এবং দুটো মিডিয়ায় সেটা যেভাবে প্রকাশ করা হয়েছে এবং যেভাবে এসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনাদেরকে আমি এই উদাহরণগুলো দিলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে বাংলাদেশি মিডিয়া কি পরিমাণ ভাগারে পরিণত হয়েছে, কিংবা হয়তো ভাগার ছিলই কিন্তু আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে। আপনাদেরকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে বাংলাদেশে দুটো সবচাইতে জনপ্রিয় কিংবা সবচাইতে প্রতিষ্ঠিত অথবা ধরেন একসেপ্টেড মিডিয়া বলতে যা বোঝায়, দুটো মিডিয়ার নাম বললে কোনটা আসবে? ধরেন একটা পত্রিকা কিংবা একটা যদি টেলিভিশনের কথা বলি কোনটা আসবে? পত্রিকা বললে হয়তো প্রথম আলোর কথা আসবে। প্রথম আলোই সবচাইতে বহুল প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটি পত্রিকা হিসেবে আমরা জানি, অন্তত আমাদেরকে জানানো হয় এবং আমরা জানি সেভাবেই। আরেকটা যদি টেলিভিশনের কথা বলি তাহলে কোন টেলিভিশনের কথা আপনাদের মাথায় সবার প্রথমে আসবে? চ্যানেল আই বোধ করি, তাই তো? চ্যানেল আই হচ্ছে টেলিভিশন হিসেবে খুবই জনপ্রিয় এবং এই প্রথম আলো চ্যানেল আই গত 2 দশক কিংবা 3 দশক ধরে পুরো বাংলাদেশে সবচাইতে বেশি জনপ্রিয় এবং একসেপ্টেড, গ্রহণযোগ্য হিসেবেই ধরে নেওয়া হয়। তাহলে অন্যান্য মিডিয়াগুলোর কথা আমি বাদ দিলাম, আমি এই যে দুটো মিডিয়া আছে, একটা পত্রিকা প্রথম আলো এবং আরেকটা হচ্ছে চ্যানেল আই, এই দুটো মিডিয়া যাদেরকে আমরা বলি সেরা মিডিয়া, তাদেরকে আমি উদাহরণ হিসেবে নিলাম। তাহলে আপনারা বুঝতে পারবে যে পুরো বাংলাদেশের অন্যান্য মিডিয়াগুলোর চরিত্রটা কেমন, কিংবা তারা আসলে কিভাবে কাজ করছে। আমি এখানে একটা কথা বলিনি, আমি নিজে প্রথম আলোর কলামিস্ট। আমি দীর্ঘদিন ধরে প্রথম আলোতে কলাম লিখেছি, 5-6 বছর। গত 6 মাস ধরে আমি লিখছি না, ভবিষ্যতে হয়তো লিখবো, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এই যে পত্রিকাগুলো কিভাবে চলে এবং বা এরা আসলে আমাদেরকে কি দেয়, এটা আমাদের বোঝা উচিত। একই সাথে চ্যানেল আইতেও আমি অনেক টক শোতে গিয়েছি, চ্যানেল আইয়ের অনেক মানুষকে আমি চিনি, প্রথম আলোর অনেককে আমি চিনি। এটা কারো ব্যক্তিগত বিষয় না, আমি আমাদের মিডিয়াগুলো বোঝানোর জন্য, যেহেতু এই দুটো মিডিয়াকে আমরা সেরা হিসেবে ধরে নেই অনেকেই, তাহলে এদেরকে আমি উদাহরণ হিসেবে নিচ্ছি, যাতে অন্যান্যদের অবস্থা, পুরো মিডিয়া হাউসগুলো কতটা ভাগাড়ে পরিণত হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে প্রথমে আসি প্রথম আলোর ব্যাপারে। সেটা হচ্ছে, আপনারা তো রিপন মিয়া নামে একজনকে বোধহয় চিনেন, রিপন মিয়াই বোধহয় নাম। তিনি হচ্ছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, পেশায় হচ্ছে কাঠমিস্ত্রি। তিনি অনেক জনপ্রিয় নাকি হয়েছেন। আমি তাকে চিনতাম না খুব ভালো করে, এই প্রথম আলোর কারণেই আমি তাকে চিনেছি। কারণ আমি দেখলাম প্রথম আলো গত কয়েক বছর ধরে 2 দিন পর পর বা কিছুদিন পর পর, 2 দিন পর পর না হলেও মাঝে মাঝেই একে নিয়ে সংবাদ করে, যার কারণে আমি তাকে চিনতে বাধ্য হয়েছি। গতকাল রিপন মিয়ার ব্যাপারে একটা সংবাদ শিরোনাম এসছে। তিনি তার এলাকায় কোনো একটা মেয়েকে, একটা নারীকে ধর্ষণ করতে গিয়ে, কম বয়সী নারীকে ধর্ষণ করতে গিয়ে কিংবা ধর্ষণ করেছেন, করে ধরা খেয়েছেন এবং ধরা খাবার পর সেখানে ওই এলাকায় সালিশ হয়েছে এবং তাকে ওই এলাকা থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে ইত্যাদি। প্রথম আলো যে অনলাইন ভার্সন আছে, আমি জানি না যে প্রিন্ট ভার্সন আছে সেখানে কিভাবে এসেছি, কারণ আমি প্রিন্ট ভার্সন রাখি না। কিন্তু অনলাইন ভার্সনে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে একদম শিরোনাম, প্রথম শিরোনামের পরে দ্বিতীয় শিরোনামে লেখা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিশের মাধ্যমে এটা করা হয়েছে, হ্যান ত্যান করা হয়েছে। আমি খুব অবাক হলাম যে তার এই খবরটা প্রথম আলো একদম শিরোনামে রেখেছে। কেন রেখেছে? দেশে কি আর কোনো খবর নেই? দেশে কি তেল গ্যাস নিয়ে সমস্যা চলছে না? দেশে কি বিশ্ববিদ্যালয়গুলোতে নানান সব উত্তেজনা চলছে না? দেশের মানুষের বিদ্যুৎ সমস্যা হচ্ছে না? আরো কত কিছু আছে দেশে। তারা কি করলো? শিরোনাম করলো হচ্ছে রিপন মিয়াকে নিয়ে। তারপরে আপনি যদি ভিতরে দেখেন, ভিতরের কন্টেন্ট যদি পড়েন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেই ভিতরের কন্টেন্টে কি কি লেখা আছে সেটা পড়লে, রিপন মিয়াকে যেভাবে উপস্থাপন করা হয়েছে 2016 সাল থেকে রিপন মিয়া, আমি এগুলো কিছু জানতাম না, এই প্রথম আলোর কলাম পড়েই জেনেছি, রিপোর্ট পড়েই জেনেছি। রিপন মিয়া 2016 সাল থেকে হচ্ছে কন্টেন্ট করে। এরপরে হচ্ছে তিনি কি হ্যালো আই এম রিপন মিয়া নাকি কি জানি কি বলে, আরো কি কি তার ডায়লগ আছে, আমি সেই ডায়লগ গুলো পড়ছিলাম। ভালোবাসা, আই লাভ ইউ, এইসব কিসব ডায়লগ আছে, এগুলো বলে সে হচ্ছে
নাকি ভাইরাল হয়েছে সেই ডায়লগগুলো আবার প্রমোট করছে প্রথম আলো। এবং তার চাইতেও বড় কথা হচ্ছে তার 19 লাখ ফলোয়ার আছে সেটাও লেখা হয়েছে। অর্থাৎ সে একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর সেটা হিসেবে প্রচার করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন আপনাদের কাছে, দর্শকদের কাছেও, প্রথম আলো কি বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী যদি কোনো রকম সমস্যা হয়, সে যদি হসপিটালে যায়, মারা যায়, তাহলে সংবাদ শিরোনাম করে? কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো বিজ্ঞানী যদি মারা যায় তাহলে কি সংবাদ শিরোনাম করে? সে যদি একটা ভালো একটা উদ্ভাবন করে তাহলে কি সংবাদ শিরোনাম করে? করবে না। এখন আপনি বলতে পারেন, আচ্ছা এই তো আসলে বিনোদন জগতের মানুষ, সেজন্য করেছে। তাহলে আপনি বিনোদনের জায়গায় লিখেন, সংবাদের শিরোনামে আসলো কি করে সে? বিনোদনের জন্য তো আলাদা একটা সেকশন আছে, সেখানে আপনি ছোট করে দিতে পারেন। এই প্রথম আলো দেখেন, এরা পরিমণিকে নিয়ে 2 দিন পর পর দেখবেন যে রিপোর্ট করে, পরিমণি কলা খেয়েছে, পরিমণি কোথায় ঘুরতে গেছে, এইসব রিপোর্ট এরা করে এবং এরা একদম প্রথম পাতায় এইসব নিউজ চলে আসে। এবং এই যে পরিমণি, সে কি সিনেমা করেছে, কোন সিনেমা তার জীবনে কোনোদিন কেউ দেখেছে কিনা জানে না, কিন্তু পরিমণির নাম সবাই জানে। আমি পুরো ব্যাপারটা আমাদের ভাগার মিডিয়া কিভাবে চলছে সেটা আমি পরে বুঝাবো। তার চেয়ে বরং আমি দ্বিতীয় উদাহরণটা দিই, এটা আরো চমৎকার উদাহরণ। চ্যানেল আই তাদের ফেসবুক পেজে গতকাল একটা ছবি আপলোড করেছে এবং ওই ছবিটা হচ্ছে ইরান যুদ্ধের ব্যাপারে। ইরানের যে প্রেসিডেন্ট আছে না, পেজিশকিয়ান, সেই প্রেসিডেন্টের একটা ছবি আপলোড করেছে এবং ক্যাপশনে কি দিয়েছে জানেন? ক্যাপশনে দিয়েছে হচ্ছে ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ। এবং তারপরে ছবির ভেতরে লিখেছে যে ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের ব্যাপারে কি কি জানা গেল। আসলে ক্যাপশনে কিন্তু লেখা ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ। আমি তো পরে, আমি ইরান যুদ্ধ নিয়ে অনেকদিন ধরে বিশ্লেষণ করছি, আমি যেহেতু বুড়াসিদ বিশ্লেষণ করি, আমি তো পরে আমার চোখ কপালে উঠার জোগাড় যে পেজিশকিয়ান কবে পদত্যাগ করলো, আমি কিছুই জানি না। পৃথিবীর কোনো মিডিয়ায় কিছু আসে নাই, অথচ কি করলো চ্যানেল আই? একটা ক্যাপশন দিয়ে দিল ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ। মানুষ যাতে ক্লিক করে এবং পড়ে। আপনি চিন্তা করে দেখেন, চ্যানেল আইয়ের মতো একটা বাংলাদেশের সেরা মিডিয়া হাউস, তারা এই ক্লিক পাওয়ার জন্য, মানুষ যাতে সেখানে পড়ে, সেটা পাওয়ার জন্য কি করলো? বলতেছে যে পেজিশকিয়ানের পদত্যাগ। সে পদত্যাগ করে নাই, কিছু না, কিন্তু এই এরকম একটা ক্যাপশন দিয়ে দিয়েছে। তাহলে আপনি বোঝেন যে বাংলাদেশের প্রথম আলো এবং চ্যানেল আই, যারা কিনা অত্যন্ত নাম করে এবং সেরা পত্রিকা, আমি নিজেও এদের সাথে প্রথম আলোতে লিখেছি, অনেকদিন ধরে কলাম লিখেছি, হয়তো ভবিষ্যতেও লিখতে পারি, কিন্তু এবং চ্যানেল আইতে তো আমার অনেক পরিচিত আছে এবং আমি অনেক টকশোতে গিয়েছি, ভবিষ্যতে হয়তো যাব। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে এই মিডিয়া হাউসগুলো যদি এই অবস্থা হয়, এই দুটো উদাহরণ দিয়ে, তাহলে আপনি বুঝতে পারেন যে অন্যান্য মিডিয়া হাউসগুলো কি পরিমাণ ভাগার। এরা তো দেশে, তারপরে এদের একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা ধরে নেই এদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, প্রথম আলো এবং চ্যানেল আই। তাহলে অন্যগুলোর স্ট্যান্ডার্ড কি আপনি বোঝেন? আপনি শুধু বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশের মিডিয়াগুলো, পৃথিবীর মিডিয়াগুলোকে, সংবাদ মাধ্যমকে বলা হয় মানুষের একটা দর্পণ। কারণ হচ্ছে আপনার যে জানা শোনা, আপনার চিন্তার জগৎ তৈরি করে এই মিডিয়া হাউসগুলো কিন্তু। কারণ আপনি আপনার সকল সংবাদ এখান থেকে জানেন। আপনার যে চিন্তার জগৎ, আপনার যে মনোজগৎ, সেটা তারা তৈরি করে। তাহলে আপনার মনোজগতে এই মিডিয়া হাউসগুলো কাদেরকে জানেন বিজ্ঞানী হিসেবে দেখায়, কাদেরকে বুদ্ধিজীবী হিসেবে দেখায়, কাদেরকে দেশের জনপ্রিয় হিসেবে দেখায় জানেন? এই পরিমণিদেরকে। এবং আপনি যাদেরকে বুদ্ধিজীবী হিসেবে জানেন না, তারা কেউ বাংলাদেশে বুদ্ধিজীবী না। আপনি যাদেরকে জ্ঞানী হিসেবে জানেন, বড় বড় মানুষ হিসেবে জানেন, সুশীল সমাজে মানুষ হিসেবে জানেন, এরা কেউ আসলে ওই লেভেলে বিলং করে না। এরা স্রেফ এই ধরনের পত্রপত্রিকাগুলো আছে না, এদের সাথে এদের নেটওয়ার্ক আছে, পরিচয় আছে, এদের যাদেরকে ভালো লাগে তাদেরকেই এরা প্রমোট করে। এবং এভাবেই দেখেন, এরা রিপন মিয়াকে প্রমোট করছে, এরা পরিমণিকে প্রমোট করে, এরা এই টাইপের লোকজনদেরকে আমি মিডিয়া জগতের মানুষ দেখাচ্ছি। এটাকে আপনি চাইলে ওই সুশীল সমাজের মানুষ, বিজ্ঞানী, বুদ্ধিজীবীদের হিসেবেও দেখতে পারেন। এটাই বাংলাদেশের ভাগার মিডিয়া। প্রথম আলো এবং চ্যানেল আই যদি এই অবস্থায়, আমি তো উদাহরণ দিয়ে দেখাই দিলাম, তাহলে আপনি বুঝে নেন পুরো বাংলাদেশের মিডিয়া কোন জায়গায় আছে এবং আমাদেরকে কি প্রেজেন্ট করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই।